দশম শ্রেণীতে থাকার সময়ই আব্বা চেয়েছিল আমি যেন আর পড়ালেখা না করি, তার একটা রিক্সা আছে, চড়া সুদে আমায়ও একটা কিনে দিবে যেন রিক্সা চালাই। আমি জাবেদ। আমাদের পারিবারিক অবস্থা এত ভালো ছিল না। আমার আব্বা রফিক শেখ রিক্সা চালাতেন, আম্মা শিউলি বেগম ঘরের কাজ করতেন, আমার ছোট আরও দুটো বোন ছিল, মণি আর মালা। প্রায় রাতেই আব্বা লাল পানি খেয়ে এসে মাতলামি করত, আমাকে সামনে দেখলে পিটাইত আর আমার বই খাতা ছুঁড়ে ফেলে দিত। আম্মা কখনো আমারে সাপোর্ট করেনি, বরং আব্বার মতো টাকা কামাইতে বলতো। এসব সহজের বাহিরে চলে যাওয়ার পর আমি আমার এক শিক্ষকের বাড়িতে জাগির হিসেবে চলে যাই এবং সেখান থেকেই মেট্রিকটা পাশ করি। তারপর আর এলাকাতে থাকিনি, ঢাকা একটা গার্মেন্টসে চাকরি নিই, আর সাথে ডিগ্রিতে ভর্তি হই। আজিমপুর বস্তিতে একটা এটাস্ট বাচ্চা ঘরওয়ালা রুম নিয়ে থাকতাম। কোনো মতে দিন কেটে যাচ্ছিল, খাওয়া দাওয়ার একটু সমস্যা হইতো, কিন্তু আগের থেকে ভালোই ছিলাম, বিন্দাস লাইফ। হঠাৎই এক বিকেলে সবে রুমের সামনে আইসা দাঁড়াইছি, দেখি আমার খালাতো ভাই মন্টু, আমার আম্মা আর দুই বোন মালা আর মনিরে নিয়া হাজির। মন্টুও ঢাকাতেই এক মেসে থেকে লেখাপড়া করে। যাই হোক, রাগ তো আর হইবার পারি না। দরজা খুইলা তাদের ভেতরে ঢুকে বসতে বললাম, মন্টু যেন তাগরে আয়নায়, খালাস জাবেদ ভাই আমি চললাম তাহলে, আমার এখন একটা টিউশনি আছে, সেটা ধরতে হবে। আমি বললাম আচ্ছা যা খাল্লাম্মা, চলি তাহলে। ভিতরে ঢুকতেই ছোট দুই বোন জড়িয়ে ধরল। আমারও তাদের দেখা মনটা কেঁদে উঠল। আমার বোনগুলা আমারে সত্যিই অনেক ভালোবাসে। বাড়িতে থাকতেও যখন আব্বার মায়ের খাইয়া কাঁদতাম, বোনগুলা আমার চোখের পানি মুছে দিত। মা বলল, জাবেদ তুই এত পাষাণ কেমনে হইলি রে? আমগো কোনো খোঁজ খবরও রাখলি না? আমি বললাম, তোমরা তো সুখেই ছিলা, কি আর খোঁজ রাখমু? আমার খোঁজ কেমনে পাইলা? আর এইখানেই কি মনে কইরা আইছো সেইটা কু? মা বলল, তোর বাপরে তো জেলে লইয়া গেছে রে বাপ, ব্যাংক লোন নিয়া চুকাইতে পারে নাই, এখন ভিটাও গেছে, আমরা এখন কই আর জামু ক? মন্তু থেইকা শুনলাম তুই ঢাকায়, তারে ধুইরা এখানে আসলাম আমি। কেন তোমার ভাইগো কাছে যাও নাই কেন? মা, তোর বাপে তো তাদের কাছ থেকেও আমার জমিন বেচা টাকা নিছে, তারপর আরও কয়েকবার টাকা ধার নিছে, এখন কোনো মুখে যাইক বাপ? সব শুনে আমি মাকে সান্ত্বনা দিলাম। মাকে সান্ত্বনা দিলেও মায়ের হঠাৎ এখানে আসাটা আমায় চাপে ফেলে দিল। বিন্দাস লাইফের 12টা বেজে গেল। গার্মেন্টস থেকে মাসে যে টাকা পেতাম তা দিয়েও এক পরিবার চালানো কোনো ব্যাপারেই ছিল না। মা আসাতে খাওয়া দাওয়ার আর কোনো সমস্যা থাকলো না। সিঙ্গেল রুম হওয়াতে রাতে আমাদের সবাইকে এক খাটেই শোয়া লাগতো। মা এক পাশে, মাঝে দু বোন এবং আরেক পাশে আমি। রাতে আমি ঘুমাতে পারতাম না। এক রাতে বাচ্চা ঘরে যাওয়ার সময় দেখলাম মায়ের কাপড় অনেকটাই উপরে উঠে রয়েছে। আমি এগিয়ে এসে হাত দিয়ে মসৃণ পাটা একটু ছুঁয়ে দিলাম। এক কাঁপুনি অনুভব করলাম। ভালো করে দেখার জন্য লাইটটা জ্বালিয়ে দিলাম। মার বয়স কতই বা হবে? 35 কিংবা 36, যদিও দেখে একদমই বোঝা যায় না। কথায় বলে ব্যবহারের সব জিনিসই ভালো থাকে। বাবাও তাকে ব্যবহারের উপরেই রেখেছিল। অনেক দিন থেকেই প্রমোশন হবে হবে করেও হচ্ছে না। অবশেষে রহমান সাহেব অফিস থেকে রিজাইন করাতে সুপারভাইজারের পদটা আমিই পাই। আসলেই মা আসার সময় আমার জন্যে সৌভাগ্য সাথে করে নিয়েছিল। তিনি আসার পরেই সবকিছুই যেন হাতের মুঠো মনে হচ্ছে। বিকেলে বস্তিতে ফেরার পথে 1 কেজি মিষ্টি নিয়ে নিলাম। দরজায় দাঁড়িয়ে টোকা দিতেই মা দরজা খুলে দিল, আর অমনিই আমি মাকে টেনে ধরলাম। দরজা বরাবরই খাচ্ছিল। মা সামলাতে না পড়ে খাটে পড়ে গেল, আর আমি মায়ের উপর। মনের মধ্যে প্রমোশনের খুশি থাকলেও এখনকার উত্তেজনাটা অন্যরকম। হঠাৎ ছোট বোন মালা মিষ্টির বাক্সটা দেখে চিৎকার করে উঠল, আর এতেই মুহূর্তটা যেন শেষে হয়ে গেল। মা উঠে পড়ার জন্যে নড়েচড়ে উঠল, আমিও তার উপর থেকে সরে গেলাম। ছোট বোন মালা আর মনি জিজ্ঞাসা করতে লাগত, ভাইজান মিষ্টি নিয়ে আসলা যে? আমি বললাম, ভাইয়ার প্রমোশন হয়েছে রে পাগলি। মা বলল, প্রমোশন কি রে? আমি বললাম, আগের থেকে উপরে উঠে গেছি মা, এখন কষ্ট কম হবে, পয়সা বেশি পাবো। মা বলল, তা হইলে তো ভালোই হইল। আচ্ছা জাবেদ, তোর বাপরে জেল থেকে ছোটানোর ব্যবস্থা কর না। আমি বললাম, কেন? তার কথা মনে পড়তেছে নাকি? মা বলল, হ, মনে তো পড়বই, আমার স্বামী না? আমার সাথে থাকতে হইলে ভুইলা যাও, সে তোমাগরে কি দিছে? কষ্ট ছাড়া। আমি তোমাগোর সাথে থাকতে আর কাউরে লাগবো না। আর তুমি অহন আমার খাইতাছ, আমার পড়তাছ, এখন থেইকা আমারই তোমার সবকিছু ভাববা। মা বলল, আচ্ছা। আমার মা এমনই, আগে বাবার খাইতো, আর বাবা যা কইতো তাই সঠিক মনে করত, নিজের মাথা কখনো খাটায় না সে। আর এখন আমি যা কইতাছি তাই শুনতাছে। রাতে খাবার সময় ইচ্ছে করেই গা ঘেঁষে বসেছি। মা কিছুই বলেনি। খাওয়া শেষে বা হাতটা উরুর উপর রেখেই বিভিন্ন গল্প করতে লাগলাম, কি করে এই বস্তিতে উঠলাম হাবিজাবি। কিন্তু যাই বলছি, মা আর দুই বোন মনোযোগ দিয়ে শুনল। এর ফাঁকে আমি হাতটা কাঁধে উঠিও মালা আর মনিকে বললাম, তোদের কাল স্কুলে ভর্তি করিয়ে দিব। ওরা তো খুশিতে হইচই করতে লাগলো। মা বাদ সাধল, কি দরকার স্কুলে যাওনের, ঘরে থাকবো, ঘরের কাম শিখবো। আমি বললাম, একবার বলছি যাইবো তো যাইবো, এই যুগে লেখাপড়া ছাড়া চলা যায় না, বুঝলা? মা বলল, হু।
আমি ধীরে ধীরে মায়ের উপর কৃতিত্ব নিতে লাগলাম, আর মায়ের অভ্যাসেই কর্তার কথা শোনা। এখন যেহেতু আমি কর্তা, তো আমি যা বলি তাই শুনবে। রাত যথেষ্ট হয়েছে, এবার শুতে হবে। আমি মাকে বললাম, মা, রাতে মণি মালা ঘুমের ঘোরে আমার গায়ে হাত পা তুলে দেয়, আমার ডিস্টার্ব হয়। এদেরকে এক পাশে দিয়ে তুমি এই পাশে শো। মা বলল, আচ্ছা ঠিক আছে বাপ। দেখলাম আমার কথাই রইল। মালা মণিকে এক পাশে দিয়ে মা আমার ডানেই শুয়েছেন। আমি ঘুমের ভান করে শুয়ে রইলাম। ঘুম তো আসছেই না। দুই বোনের খুনসুটি একসময় বন্ধ হয়ে আসলো। এদিকে আমার গরম হয়ে আছে, আমি মায়ের বিপরীত দিকে ফিরে আছি। একসময় যখন বুঝলাম সবাই ঘুমিয়েছে, তখন মায়ের দিকে ফিরলাম। মা আমার দিকে পিঠ করে শুয়েছিল। তার চুল থেকে নারিকেল তেলের ঘ্রাণ। হাত দিয়ে কাপড় উপরের দিকে তুলতে লাগলাম, মা কিন্তু একটুও নড়ল না। আমি বুঝে গেলাম মারও ইচ্ছে আছে। আমি মায়ের কানের কাছে মুখ নিয়ে বললাম, শিউলি, আজ থেকে তোমার স্বামী আমি, তোমার সব আমি মেটাবো। মা বলল, তাহলে আজ থেকে আমি তোমার বউ হলাম। গোকাজ শেষ করে আমি মাকে জিজ্ঞেস করলাম, কি গো, কেমন লাগলো তোমার নয়া স্বামীর কাজ? মা বলল, আগের স্বামী থেকে ভালোই। আমি বললাম, তার মানে বাবা তোমায় আসল মজা দিতে পারত না? মা বলল, পারত, কিন্তু তোমার সামনে কিছুই না। তার উপর লাল পানি খেয়ে অল্পতেই হাঁপিয়ে যেত। মা বলল, আচ্ছা জাবেদ, তুমি আমারে ছাইডা যাইবা না তো? আমি বললাম, কোনো সময়তেই না। এখন থেইকা তো তুমি আমার বউ। এই মা হইলে হয়তো ছাইডা যাইতাম, কিন্তু বউরে কি ছাড়ন যায় কও? তোমার মতো আরেকটা কই পামু কও? মা বলল, তুমি তোমার বাপ থেইকাও শয়তান। সকালে একটু দেরিতেই উঠলাম। মালা আর মনির হইচই, এ ঘুম ভেঙে গেল। মাকে বলতে শুনলাম, তোদের ভাইজান ঘুমাচ্ছে, এমন করছিস কেন? একদম মায়ের খাবি কইলাম। মালা বলল, ভাইজান এত বেলা অবধি ঘুমালে আমাদের স্কুলে নিবে কে? আমি আধবোজা চোখে বললাম, এই তো ভাইজান উঠে গেছি। বাচ্চা ঘরে গিয়ে গোসল করে তারপর সবার সাথে নাস্তা করলাম। মা আগেই আমাকে নাস্তা দিল, বড় ডিমটাও আমার পাতে দিল। সব শেষে আমার পাশে এসে বসলো, আমিও পেছন থেকে হাত দিলাম। নাস্তা শেষে দুই বোন মা থেকে বিদায় নিল। যাওয়ার আগে মাকে টেনে ধরে তারপর বের হলো। আমিও সেই সাথে টেনে ধরে বললাম, আসছি গো বউ। মা বলল, তাড়াতাড়ি ফিরিও। মনি মালা থেকে 2 বছরের বড় ছিল, মনির ছিল 7, মলার 5 বছর। মনিকে এলাকার প্রাইমারিতে ক্লাস 2তে ভর্তি করিয়ে দিলাম। আমি ইচ্ছে করেই তার বাবা মায়ের নামের জায়গায় দিলাম বাবা জাবেদ আর মা শিউলি বেগম। আর মালার জন্যে এমনিতেই কিছু বই কিনে নিয়ে আসলাম। যেতে যেতে ভাবলাম, 2 মেয়েই যদি স্কুলে পড়ে তাহলে মায়ের সময় কাটবে কি করে। তাই মালাকে বুঝিয়ে সুঝিয়ে কিছু চকচকে বই কিনে দিয়ে ঘরে নিয়ে আসলাম। কই মা, দেখো তোমার মেয়েকে নিয়ে আসলাম। মা মালাকে রেখে দিল। আমি কিছুক্ষণ থেকেই অফিসে চলে গেলাম। গার্মেন্টসের মেয়েগুলোও সব আগুন। এদের দেখেই আমার বারবার মায়ের কথা মনে পড়ে যাচ্ছিল। অফিস শেষে মার্কেট থেকে মায়ের কিছু ছোট কাপড় কিনে নিলাম। ঘরে ফিরে মায়ের হাতে প্যাকেট ধরিয়ে দিলাম। মা মুচকি হাসলো। নাস্তা বানিয়ে রেখেছিল, তা খেলাম। উল্লেখ্য, পুরের খাবার আমি গার্মেন্টের পাশের একটা ঝুপড়িতেই খাই। মালা আর মনি একজনের পিছনে লেগেই রয়েছে। বুঝলাম আরো বড় একটা বাসা দরকার। রাতে খাওয়া শেষে মনি কিছুক্ষণ বই নিয়ে গুনগুন করে ঘুমোতে গেল। মা আমার পাশেই শুয়েছিল, তার মাথাটা আমার ডান হাতের উপর ছিল। আমি বললাম, কি হবে নাকি 1 রাউন্ড? মা বলল, তোমার ইচ্ছাই আমার ইচ্ছে। আমি কাছে টেনে নিলাম। মা বলল, এই নিচে চলো না, ঘাটে আমার ভয় করে যদি মনি বা মালা উঠে যায়। আমি বললাম, আচ্ছা চলো। নিচের হালকা খালি জায়গাটায় মাদুর বিছিয়ে বালিশ 2টা নিয়ে নিচে নেমে আসলাম। আমি আবার কাজ করার সময় কথা বলতে ভালোবাসি। আমি বললাম, জানো বউ, আজ মনিকে ভর্তি করানোর সময় তার বাবার নামের জায়গায় আমার নাম দিয়েছি। ঠিক হয়েছে না? মা বললাম, একদম ঠিক করছো। তুমি মনির মার স্বামী হইলে তার আব্বাই তো হইবা। আমি বললাম, এখানে থেকে আরাম পাইতাছি না, কাইকাই নতুন বাসা দেখতাছি। মা বলল, কি দরকার বাড়তি খরচের? একটু কষ্ট হইলেও টেহা তো বাঁচতাছে। আমি বললাম, আরে ধুরো, কত টেহা আইব যাইব, আমার বউ তো একটাই, তাই না? মা বলল, কয়দিন পর যখন নিজে বিয়া করে ফেলবা তখন আর এই বউয়ের কথা কি মনে থাকবো? মায়ের এই কথা শুনে আমি গতি বিডিয়ে দিলাম। সকলে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল। মা আমার পাশে ছিল না, অনেক আগেই উঠে গিয়েছে। মনি স্কুলে যাবে তাই জ্ঞান করছে। আমি কেন এখনো উঠছি না, তাকে স্কুলে দিয়ে আসতে হবে। মালা মাকে জিজ্ঞাসা করছে, মা, ভাইজান কেন নিচে শুইছে? মা বলল, তোর ভাইজানের গরম বেশি, এই কারণেই নিচে শুইছে, যাতে ঠান্ডা হইতে পারে। তাড়াতাড়ি গোসল সেরে নাস্তা করে নিলাম। এমনিতেই দেরি হয়ে গিয়েছে, তাই আর দেরি করলাম না। মনিকে নিয়ে বের হয়ে আসলাম। বোনকে স্কুলে পৌঁছে দিয়ে আমি অফিসের দিকে চললাম। আমার বস হেলাল সাহেব, সেই এক বাজ লোক, তার রুমের পাশ দিয়ে যাওয়ার সময় হাসিঠাট্টার আওয়াজ পেলাম। হয়তো কোনো মেয়ের সাথে রসালো আলাপ করছে। আমি আমার প্রোডাকশনের কাজ দেখতে লাগলাম। মেয়েদের কাজ বুঝিয়ে দিয়ে ডেস্কে গিয়ে বসলাম। ডেলিভারির ফাইল দেখতে দেখতেই সময় কেটে গেল। আজ একটু তাড়াতাড়ি করে অফিস থেকে বের হলাম। একটা বাসা খোঁজা লাগবে। অফিসের পিয়ান মন্টু বলল, মোহনলাল পানিপুরের দিকে নাকি কিছু টিনসেট বাড়ি ভাড়া দেওয়া হয়, তাই সেদিকেই গেলাম। টিনসেট তো পেলাম না, তবে সাইটওয়াল
সেমিপাকা একটা বাড়ি দেখতে পেলাম, সামনে পুরনো একটা লোহার গেইটে লেখা বাসা ভাড়া দেওয়া হবে। আমি নাম্বার নিয়ে ফোন দিলাম। একজন বৃদ্ধ মহিলার আওয়াজ, বাসা মালিক। হ্যালো, কে? আমি আসসালামু আলাইকুম, আমি জাবেদ, উয়ে বাসা ভাড়ার জন্য কল দিয়েছিলাম। বাসা মালিক: ও আচ্ছা, আপনি কি বিবাহিত? আমি তো চিন্তায় পড়ে গেলাম, কিন্তু মুহূর্তেই আবার সব চিন্তা উবে গেল। আমি: জি ম্যাডাম, আমার দুটো মেয়েও আছে। বাসা মালিক: তাহলে ঠিক আছে। আমি আসলে আগে একাই থাকতাম, কিন্তু গ্রাম থেকে বউ আর বাচ্চারা আসার পর একটা প্রয়োজন পড়েছে। বাসা মালিক: আচ্ছা আচ্ছা, আমি দারোজানকে দিয়ে গেইটের চাবি পাঠাচ্ছি। আপনি বাড়িটা দেখুন, যদি ভালো লাগে তারপর ভেতরে আসবেন। পাকাক্তা হবে। ঢাকায় সাধারণ এমন বাড়ি চোখে পড়ে না। সামনে কিছু খালি জায়গা, ভেতরে মাকসার ডেরা। জালে আটকে গেলাম। কিচেন রুম ছাড়া 2টা বেডরুম ও একটা ডাইনিং রুম রয়েছে। 2 বেডরুমের একটা অ্যাটাচড বাচ্চাঘর আছে, আর ডাইনিং রুমেও আরেকটা বাচ্চাঘর রয়েছে। সিম্পলের মধ্যে এই বাসাটাই আমার পছন্দ হয়ে গেল। দারোজান আমাকে দোতলা নিয়ে গেল। দোতলার ডান পাশের ইউনিটে মহিলা থাকেন। ভিতরে যেতেই খুবই বিনীতভাবে আপা সম্বোধন করে সালাম দিলাম। আমার চাপ্পাদারি অবশেষে কোনো কাজে আসলো। আমাকে দেখেই তিনি সোফার দিকে ইঙ্গিত করে বসতে বললেন। কি করেন আপনি? একটি গার্মেন্টসের সুপারভাইজার। আপনার পরিবারে কে কে আছে? আমার স্ত্রী আর 2 মেয়ে। আপা, আপনি আমায় তুমি করে বলতে পারেন, তাহলে বোধহয় দুজনেই কমফোর্টেবল ফিল করব। আচ্ছা শুন, তাহলে বাড়িটা আমার অনেক দিন থেকেই খালি পড়ে আছে, যার কারণে এলাকার দখলবাজদের নজরে পড়ে গিয়েছে। তাই মূলত ভাড়া দিতে চাচ্ছি। আসলে এমন একটি পরিবারকেই আমার বাড়িটা ভাড়া দিতে চেয়েছিলাম। আজকাল কত কিছুই হচ্ছে। নতুন নতুন যুবক যুবতীরা পালিয়ে এসে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে বাসা ভাড়া নিচ্ছে, পরে পুলিশি ঝামেলায় পড়তে হচ্ছে আমাদের মালিকদের, যার কারণে পরিবারে বাচ্চা কাচ্চারা থাকলে তারপরও বিশ্বাস করা যায় বাড়িটা পেলে আমারও খুব উপকার হতো। কিন্তু আপা, ভাড়াটা কত দিতে হবে যদি বলতেন? বাড়িটা মূলত এই কারণে ভাড়া দিচ্ছি যেন সেটা অন্তত আমার দখলে থাকে। ভাড়ার টাকাটা আমার কাছে মুখ্য নয়। আমার বাড়িতে থাকতে হলে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, তারপরেও কিছু ভাড়া তো দিতেই হবে। মহিলা মুচকি হাসলেন। 5,000 করে দিও, প্রতি মাসের 7 তারিখের মধ্যেই দিতে হবে। আর বিদ্যুৎ বিল তোমাদের হোক না সেমি পাকা, ঢাকার মধ্যে 5,000 টাকা অনেক কমেই। তারপরও এমন ভাব করলাম যেন আমার সে দেওয়া সম্ভব নয়। আপা, আরেকটু যদি কম রাখা যেত। আসলে 2 মেয়ের পড়ালেখার খরচ চালাতে প্রতি মাসেই আমাকে হিমশিম খেতে হয়। আচ্ছা শোনো, 4.5 দিও ব্যাস, এর থেকে কমাতে বলো না। আবার অনেক উপকার করলেন। আপা, আমি পকেট থেকে 1 মাসের টাকা বের করে অগ্রিম দিতে চাইলাম। মহিলা নিতে রাজি হয়নি। অ্যাডভান্স লাগবে না, তুমি বরং তোমার স্ত্রী সন্তানদের নিয়ে কালকেই শিফট হয়ে যেও। আমি বাবুলকে বলে দিব ঘর পরিষ্কার করে দিতে। বাবুল মালিক আপার ঝাড়ুদার ছিলেন। আমি বিদায় নিয়ে চলে আসলাম মোহামলাল পানিপুর থেকে সোজা আজিমপুর। মা দরজা খুলে দিতেই ক্লান্ত দেহটাকে বিছানায় এলিয়ে দিলাম। মায়ের ডাকেই তন্দ্রাটা ভেঙে গেল। মা খাটে ঝুঁকে আমায় ডাকছিল। ঘুমিয়ে পড়লা নাকি? ভাত খাবা না? আমি মায়ের এক হাত ধরে টান দিতেই সে নিচে এসে পড়ল। দ্রুতই আমার হাত ছাড়িয়ে নিয়ে উঠে পড়লেন। মণি আর মালা ভাত খাচ্ছিল। তরকারি গরম করেছি, ভাত খেয়ে নেও। বাড়ো তুমি। আমি হাত মুখ ধুয়ে বোনদের সাথে যোগ দিলাম। মণি বলল, জানো ভাইজান আজ স্কুলের ম্যাডামে একটা কবিতা মুখস্থ করতে দিচ্ছে, তাই নাকি? তুমি কি মুখস্থ করছো? হুম। ভাইজান তুমি শুনবা নাকি? মাঝখানে মা ধমকে উঠল। মণি, তোরে কইছি না খাবার সময় বেশি কথা না বলতে। মণি আর কথা না বলে ভাত খেতে লাগলো। মালাও চুপচাপ। বুঝলাম আমি এ ঘরের কর্তা হলেও করতে, কিন্তু মাই। আমি খাওয়া শেষ করে শুয়ে রইলাম। মণি এবার আমায় তার কবিতা শোনাতে থাকলো। এদিকে মা খাটের এক কোণে উল্টো দিকে ফিরে চুল আঁচড়াচ্ছিলেন। তার চিকন কোমরটা লাইটের আলোয় হেব্বি দেখাচ্ছিলেন। ছোট বোনের কবিতার দিকে মনেই দিতে পারলাম না। এর মধ্যে মণি আরেকটা কবিতা পড়তে গেল। আবার মা বাদশাধেন। অনেক রাত হয়েছে, সকালে আবার স্কুলে যেতে হবে, ঘুমো এখন। মালা তার ওয়ার্ড বুকের ছবিগুলো দেখছিল। সে নারাজ। মা, আমার তো স্কুল নেই, আমিও ঘুমাবো। ঘুমাতে হবে। সে বই রেখে চোখ বুজে রইল। মায়ের দিকে ইশারা দিতেই মা লাইট অফ করে আমার পাশে এসে শুলো। সে বোনদের দিকে ফিরে শুয়েছে। মা ধাক্কা দিচ্ছে যাতে কাজ শুরু না করি, কারণ বোনেরা হয়তো এখনো ঠিকমতো ঘুমায়নি। শিউলি, কাল থেকে আর আমাদের কষ্ট করতে হবে না। নতুন বাসা দেখেছি। শিউলি আমার মায়ের নাম। মা বলো, কি দরকার ছিল আরে এভাবে? আর কতদিন? মা, তা ঠিক কইছো, বাচ্চাগুলা দিন দিন বড় হইতাছে। এখন নতুন বাসাতে কিন্তু তুমি আমার বউ হিসেবেই যাবা, আর মালা আর মণি আমার মেয়ে। মা, মনে এইটা কেমনে সম্ভব? আমি জানি না কেমনে সম্ভব, কিন্তু তুমি সম্ভব করবা মা। আমি না হয় তোমারে স্বামীর নামলাম, কিন্তু মালা মণি কি তোমাকে তাগো বাপ ডাকবো নাকি? ডাকবো, আর তুমিই ব্যবস্থা করবা যেমনেই পারো। আজ সবার আগে আমার ঘুমাই ভাঙলো। দেখলাম মা পাশে শুয়ে আছে। কি মায়াবী এক নারী, চেহারাতেই দুনিয়ার সব মায়া এবং সরলতা। মায়ের সবচেয়ে বড় গুণ হলো
ঘরের কর্তার উপর বিশ্বাস রাখা আগে মায়ের উপর আমার অনেক রাগ জমেছিল কেন এই মহিলা কখনো বাবার আচরণের প্রতিবাদ করল না। আজ বুঝতে পারছি কেন করেনি। যার কাছে সে রাতের আধারে বশ্যতা স্বীকার করে নিয়েছিল, যার সাথে সে প্রতিরাতে রতিক্রিয়ায় মতে উঠত, তার কথার উপরে সে কথা বলতে শিখেনি, তার কথাই সে মাথা পেতে নিয়েছিল। হোক সেটা ভুল কিংবা শুদ্ধ, লক্ষ্মীটি সকাল হয়েছে, উঠবা না? মা ধীরে ধীরে